সংলাপ প্রতিদিন অনুষ্ঠান থেকে আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এই অনুষ্ঠানে রাজনীতি এবং সমসাময়িক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার জন্য আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার জাহিদুর রহমান, আছেন বাংলা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। স্বাগত আপনাদের দুইজনকেই। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আপনি আইন অঙ্গনের মানুষ, আপনাকে দিয়ে প্রথমে শুরু করি। আজকে বেশ কিছু বিষয় আদালতে এসছে, তার মধ্যে উল্লেখযোগ্য আমি একটি বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি। সেটা হলো ফরেন অ্যাডভাইজার আজকে এক অনুষ্ঠানে বলেছেন যদি আদালত চায় তাহলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হতে পারে, আমরা চাইলে করতে পারি। আমার প্রশ্ন হচ্ছে যে আদালত চাইতে হবে কেন? ফরেন মিনিস্ট্রি কি এই বিষয়ে উদ্যোগ নিতে পারে কিনা শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আমার সহালোচক জাহিদ ভাই এবং এনটিভির দর্শক শ্রোতা। দেখেন, আপনি যখন বাংলাদেশ আর ভারত ইস্যু আসবে, এটা কিন্তু বাংলাদেশের সাথে ভারত আমার প্রতিবেশী দেশ, এটা ন্যাচারালি একটু সেন্সিটিভ ইস্যু। এবং সেন্সিটিভ এই কারণে যে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক যেমন একদিকে যেমন ম্যান্ডেটরি বা পিসফুল শান্তিপূর্ণ সহাবস্থান যেমন নিশ্চিত করতে হয়, পাশাপাশি আমরা বিগত যে 16 বছর যাবৎ, বিশেষ করে 15 বছর যেটা দেখলাম, তাতে আমরা সবসময় দেখে আসছি যে আওয়ামী লীগ সরকার এর সাথে ভারত সরকার খুব কমফোর্ট বোধ করে। এবং গত 15 বছরে যেটা দেখছি আসি, দল থেকে যেতে যেতে এটা ব্যক্তি পর্যায়ে চলে গেছে এবং তারা প্রকাশ্যে অনেক কিছু বলেছে। এবং হাসিনা বারবার বাংলাদেশ এস্টাবলিশ করেছে যে তারা পাওয়ারে আছে অনলি বিকজ অফ ইন্ডিয়া, বিষয়টা এইরকম অনেকটা। এবং আমি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জিনিস দেখি, সেখানে অনেক কথা এরকম আসে। তো সেই হিসাবে মনে করেন যে আজকে পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত যদি আমি বলি, একটা ইন্ডিয়ার কাছে হাসিনা ব্যক্তি হাসিনা একজন পরীক্ষিত বন্ধু। তাই সে যখন 5ই আগস্ট পলাইয়া যাইতে হলো তাকে, সে চলে গেছে ওখানেই। এখন আপনি তাকে আনবেন যদি আদালত চায়, কিংবা আইন ও বিচার মন্ত্রণালয় যদি চায়, কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী যদি আনতে বলে, কারণ এগুলো তো ল এনফোর্সিং এজেন্সির সাথে কাজ। আপনি যদি শুধু ফরেন অ্যাডভাইজারটাকে ধরেন, সে কিন্তু ডিফেন্ড আর্ম, সে ফরেন রিলেটেড কাজকর্মগুলো করবে। কিন্তু এখন ইতিমধ্যে কিন্তু তার বিরুদ্ধে বহু মামলা হয়েছে, আমরা সবাই জানি। আচ্ছা, আরেকটি বিষয় যদি বলি, এই যে মামলার প্রসঙ্গ আপনি আনলেন, এইভাবে কি মামলা আলটিমেটলি কি এই মামলাগুলো আইনের দৃষ্টিতে কি শেষ পর্যন্ত এটার মেরিট আছে? সেই জায়গাটা আসি। তার আগে যেটা আপনি চিঠিটার কথা বললেন, এখন তার ভিতরে অলরেডি তার বিরুদ্ধে অনেকগুলো হত্যা মামলা হয়ে গেছে। অলমোস্ট এখন হত্যা মামলা ছাড়া কিছু নাই। এখন এই আলোকে যদি আপনি তাকে আনতে চান, তাহলে তো তাকে আইন মন্ত্রণালয়ে বলতে হবে অথবা স্বরাষ্ট্রমন্ত্রীর বলতে হবে, তখনই কে চিঠি লিখবে যে তাকে ফেরত পাঠানো হোক। ইতিমধ্যে এখন পর্যন্ত যে বাংলাদেশের মিডিয়ায় নানান কথা, ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়ায় কথা, বাট ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রি থেকে তেমন কোনো কথা আমরা পাইনি। বা সোশ্যাল মিডিয়া যেটা পেয়েছি তাতে যেটা মনে হয় যে যে কোনো ফর্মই হোক আপনি তাকে ফেরত আনাটা ভারত থেকে খুব কঠিন হবে, এবং ফেরত দিবেন কিনা সন্দেহ আছে আমার ব্যক্তিগতভাবে। এটার কারণ অনেক, কারণ আপনি যদি বন্ধু হিসাবে স্বীকৃতি নেন কারো, তাহলে বন্ধুর মূল্যও তো দিতে হয়, এবং সেটা বন্ধুর মূল্য তো দিতেই হবে। সুতরাং ন্যাচারালি আপনি সে যেহেতু এস্টাবলিশ করছে, সে নিজে বলছে ভারতের জন্য আমি যা কিছু করেছি তারা কোনো দিন ভুলবে না, এইসব বলার পর যে অবশ্যই তো তাকে তারা শেল্টার দেবে। এবং আমার বেলায় আমি জাস্টিফাইড মনে করি ইন্ডিয়ার সাইড থেকে দেখলে। বাট আপনি যদি বাংলাদেশের পক্ষ থেকে আমি দেখি, বাংলাদেশের সাথে যদি তারা সুসম্পর্ক রাখতে চায়, বাংলাদেশের জনগণের সাথে সুসম্পর্ক রাখতে চায়, সেক্ষেত্রে বাংলাদেশকে কোঅপারেট করা উচিত। পাশাপাশি আরও একটা জিনিস আমি বলবো যে আজকে যেমন হাসিনা ছাড়া ইন্ডিয়া কাউকে ভাবতে পারে না, এই ভাবনাটাও দূর হওয়া উচিত। কারণ আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে ফরেন পলিসির ভিতরে, তারা যদি বোঝে ভারত যে তুমি শুধু হাসিনার উপরে ডিপেন্ড করবা, এটা নট কারেক্ট, কাজকর্ম আমাদের সাথে করো, কোনো প্রবলেম হবে না। সে দুই পক্ষ তার ইন্টারেস্ট দেখবে, বাংলাদেশও তার ইন্টারেস্ট দেখবে। এখন সংক্ষেপে ওই মামলাটায় আসি, মামলাগুলোর কথা আপনি বলছেন।
একটু পরে আসি, এই প্রসঙ্গে একটু শুনে আসি ডক্টর জাহিদ। ধন্যবাদ আপনাকে। মানে এখানে যে ইস্যুটা এসছে সেটা আমিও মনে করি যে আসলে একটা নির্দেশনা লাগবে। আমাদের সাথে ভারতের একটা প্রত্যর্পণ চুক্তি আছে, সেই ক্ষেত্রে দুটো ইভেন বিচার শেষ হতে হবে নট নেসেসারিলি। আপনার একজন মানে গ্রেফতারি পরোয়ানা আছে এমন আসামি, যেমন ধরুন অনেকগুলো মামলা হয়েছে, কোনো একটা ওয়ারেন্ট যদি ইস্যুড হয় তাহলে এই প্রসেসটা শুরু করা যায়। এখন সমস্যাটা যে জায়গায় দাঁড়িয়েছে সেটা হলো, আমি এটা বলি যেমন ভারত সরকারের বহু নীতি নিয়ে ভারতের মধ্যে সমালোচনা আছে। বিজেপি কি করেছে না করেছে আমাদের মনে থাকার কথা, শশী থারুর মানে হিন্দু কমিউনিটি নিয়ে যে ধরনের আলাপ করছে সেটার প্রতিবাদ করেছেন একাধিকবার। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, ফর্মাল ইন্টারভিউতে আনা হয়েছে, তিনি আমাদের এই সরকারের সাথে কাজ করা সেটার সাথে এমনকি হিন্দু কমিউনিটি সম্পর্কে ভারতের বিজেপি যা বলছে সেটা নিয়ে সমালোচনা করেছেন। কিন্তু একটা ইন্টারেস্টিং জায়গা হচ্ছে শেখ হাসিনার প্রশ্নে কিন্তু উনিও বিজেপির যে পলিসি তার সাথে একমত। আমিও রাজ্জাকি ভাই রাইটলি বলেছেন, ভারতের দিক থেকে এটা খুবই সঠিক এবং ভবিষ্যতের জন্য সঠিক। কেন? একজন মানুষ আপনাকে ভারতের পয়েন্ট থেকে দাঁড়ান, সে তার দেশটাকে ধ্বংস করে আপনাকে দিয়েছে, আপনার দিক থেকে আপনি বলছেন শেখ হাসিনার কথা। শেখ হাসিনার কথা আপনি ভারতের জায়গায় দেখছেন, শেখ হাসিনা তার দেশটাকে, অবশ্যই এটা ওনার দেশ কিনা এই প্রশ্ন আছে, তো এটাকে ধ্বংস করে আপনার স্বার্থ রক্ষা করেছে, ইন্ডিয়ার স্বার্থ রক্ষা করেছে। সো ইন্ডিয়াকে এইভাবে সার্ভ করা একজন মানুষকে যদি আপনি সব সমালোচনার পরও রেখে না দেন, ভবিষ্যতে আপনাকে সার্ভ করার জন্য কাউকে পাবেন না, এটা আমি মনে করি। মানে আমরা করতে পারছি মানে ইন্ডিয়ার দালাল হওয়া, ওদের দালাল হওয়া, বাংলাদেশের দালাল না হয়ে ইন্ডিয়ার দালাল হওয়ার জন্য আপনি আর কাউকে খুঁজে পাবেন না। সেই কারণে ইন্ডিয়া আসলে শেষ পর্যন্ত হয়তো এটা কোনোভাবেই দেবে না। বাট দ্যার ইন আ সিরিয়াস প্রবলেম, তার তো এসব নিয়ে সমালোচনা হচ্ছে। এইরকম একজন মানুষকে তার মাটিতে রেখে আমরা তো এটাকে খুব স্বাভাবিকভাবে নিতেই পারি না। এই দেশটাকে ধ্বংস করে যে মানুষটা সব শেষ করে ফেলেছেন, আমি রাজ্জাকি ভাই আছেন, এটা এখানে খুবই ইম্পর্টেন্ট, এটা উনি আমার চেয়ে অনেক ভালো জানেন, বোঝেন। একটা দেশের দুর্নীতি না, দুর্নীতিও বিভৎস ব্যাপার, কিন্তু একটা স্টেটের স্ট্রাকচার ভাঙিয়ে ফেলছেন উনি। ধরুন বিচার বিভাগ কত গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার, কত গুরুত্বপূর্ণ একটা উইং, এই একটা মানে গণতান্ত্রিক ব্যবস্থা দাঁড়িয়ে থাকে ট্রুলি যদি বলি সেটা হচ্ছে বিচার বিভাগের ওপর। কি করেছে? সো এইরকম ক্রাইম যিনি করে গেছেন, তিনি ওই মাটিতে বসে আছেন, এটা তো আমরা আসলে নিতে পারি না। আমি মনে করি যেটা হবে শেষ পর্যন্ত, ভারত হোল হার্টেডলি চেষ্টা করবে তাকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়ার জন্য, সেটা তার জন্য টেকনিক্যালি রাইট হবে। আর একটা জিনিস সম্ভবত আমাদের মেনে নিতে হবে, মাইট ট্রাই, কিন্তু অনেক সময় দেখা গেছে এসব পতিত স্বৈরাচাররা পালিয়ে যেতে পারে এবং আশ্রয় পায়। ধরুন আরব স্প্রিংয়ের তিউনিসিয়ার বেন আলী পালিয়ে গিয়েছিল, ওকে আপনি পারেন নাই, এবং সৌদি আরব তাকে আশ্রয় দিয়েছে এবং উনি ওখানে ছিলেন। সো এটা হতে পারে। তবে আমি আমাদের জায়গা থেকে পলিসি হিসাবে মনে করি আমাদের সরকারের এই চাপটা আসলে বজায় রাখা দরকার। কারণ ভারতের সাথে আমরা যখন ডিল করব তখন এই জিনিসটা ভারতকে ক্রমাগত স্মরণ করিয়ে দিতে হবে যে তুমি একে আশ্রয় দিয়েছিলে এবং একে আশ্রয় শুধু দিয়েছো তা না, শেষ পর্যন্ত আমার হাতে তুমি তাকে হস্তান্তর করো। কিন্তু এই ক্ষেত্রে কি মানে দ্বিপাক্ষিক দুই রাষ্ট্রের সম্পর্কে কোনো ইম্প্যাক্ট পড়বে? আপনি কি মনে করেন? ইম্প্যাক্ট পড়বে। আমরা ভারতের কৃতদাস এটা আর বোঝা যাবে না, বাট ইটস এ পজিটিভ ইম্প্যাক্ট ফর বাংলাদেশ। আমি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে এই সরকারের ক্ষেত্রে দেখেছি, ডক্টর ইউনূস ইন্ডিয়ান মিডিয়ার সাথে যখন কথা বলেছে, আমি বহুদিন পর দেখলাম যে আমরা নিজের একটা স্বাধীন সার্বভৌম দেশের মতো কথা বলছি। যেমন ওনাকে যা যা প্রশ্ন করেছে, ধরুন ওনাকে বলছেন ওখানে তো শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে বলছে, উনি বলছে আমার মেয়েকে জিজ্ঞেস করো কি কারণে এটা হচ্ছে, তার কারণে তার বাবার মূর্তি ভাঙছে, একদম স্ট্রেইট কাট। ওনাকে জিজ্ঞেস করছে তুমি তোমাদের দেশে ইসলামিজম আছে, জঙ্গিবাদ আছে, এসে উনি বলেছেন শেখ হাসিনা চলে গেছে, জঙ্গিবাদ সাথে সাথে শেষ হয়ে যাবে, বিকজ শেখ হাসিনা তার স্বার্থের জন্য জঙ্গিবাদ নাটচার করেছে, সো দ্যাট তোমাদেরকে এটা দেখাতে পারে। উনি এভাবে জবাব দিয়েছেন প্যারিস থেকে দেশে আসার আগেই। সো দিস ইজ দ্য ওয়ে হি ফেসড এভরিথিং। সুতরাং আমরা ওই জায়গায় করছি। এখন কিছুটা প্রবলেম হবে, ভারত তো আমাদের কাছ থেকে এই ধরনের কথা শুনতে প্রস্তুত না। ভারত শেখ হাসিনা আশ্রয় দিয়েছে, ভারত চাইবে আমরা টু শব্দ করবো না, বাট উই আর ডুইং। পানি বন্যা যখন সংকট হয়েছে আমাদের উপদেষ্টারা কথা বলেছেন, রাইটলি বলেছে, জনগণ না, এখন সরকারের জায়গা থেকেও এই কথাগুলো বলা হচ্ছে। সুতরাং ভারতের প্রভাব পড়বে, কিন্তু ভারতকে আজ হোক কাল হোক দিল হ্যাভ টু অ্যাকসেপ্ট বাংলাদেশের সাথে শেখ হাসিনা থাকা অবস্থায় যেভাবে ডিল করেছে সেটার একটা রিঅ্যালাইনমেন্ট লাগবেই তার, এবং এই মেসেজটা দেবে। সো প্রভাব হবে, তার জায়গা থেকে তার স্বার্থ যেভাবে সে পেয়েছে কম পাবে, কিন্তু আমাদের স্বার্থ রক্ষিত হবে বলে আমি মনে করি। জি,
আবু হেনা রাজ্জাকি, আপনি যে আমার সাথে যে প্রসঙ্গে ছিলাম, মামলার প্রসঙ্গ, আর এই বিষয়ে যদি আপনি কোনো অ্যাড করার থাকে নিশ্চয়ই করবেন। না, এটা তো ন্যাচারাল ব্যাপার। আমরা তো কখনো দেখি নেই বার্গেনিং করতে, এই টার্মটাই ছিল না। যে আমরা শুধু শুনেছি চুক্তি হয়েছে, আমরা শুধু এমওইউ হয়েছে, কিন্তু আমাদেরকে কখনো পাবলিকলি বলা হয় নাই যে এই এই চুক্তি হচ্ছে, এই সুবিধা অসুবিধা আমরা পাচ্ছি, সুবিধা এই অসুবিধা সব মিলে, এবং জনগণকে সবসময় সম্পৃক্ত করা উচিত ছিল। আমার কাছে মনে হয় যে এই যে সরকারটা এখন আছে, এই মুহূর্তে যারা আছে, আমার কাছে মনে হয় তারা ইন্ডিয়ার সাথে যে নেক্সট যখন আলাপ আলোচনা করবে, আমার কাছে মনে হয় যে দে উইল মেক ইট পাবলিক বিফোর টেকিং এনি অ্যাবসোলুট ডিসিশন। এটা আমার কাছে মনে হয়, যেটা বিগত সরকার থেকে আমরা পাইনি, পাওয়া উচিত ছিল, এবং এটা একটা ডিবেটের মতো হতে পারতো যে কোনো সময়, এটা হওয়া উচিত। সুতরাং সেই দিক থেকে আজকে এখন পর্যন্ত মনে হয় যে হয়তো যেটা জাহিদ ভাই বলছেন যে আমরা হয়তো জানতে পারবো যে ইউনূস সাহেবরা কী করছেন, কী করতে যাচ্ছেন, এটা আমরা টের পাবো বলে আমরা বিশ্বাস করি আজকে পর্যন্ত। পরবর্তী দিনের কথা বলতে পারি না। এবার আসলে মামলার প্রসঙ্গ। মামলা আমি দেখলাম, দেখেন মামলা হওয়ার মতো যথেষ্ট ঘটনা আছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে মামলাগুলা আপনি যখনই করতে যাবেন, ইতিমধ্যে বহু মামলা হয়েছে এবং অলমোস্ট সবই হত্যা মামলা। প্রধান আসামি শেখ হাসিনা, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী, আর গয়রহন, বাকিদের নাম আমি বললাম না। কিন্তু ইনফ্যাক্ট শেখ হাসিনা গুলি মারেনি, ইনফ্যাক্ট স্বরাষ্ট্রমন্ত্রী গুলি মারেনি, বাট তারা কতগুলো হত্যা আছে একেবারে পিওর। আপনি মনে করেন বাড্ডায় জহিরুল ইসলাম মারা গেছে 2021 সালে, ওই জহিরুল ইসলামের জন্য হয়তো শেখ হাসিনা অর্ডার দেয় নাই তুমি জহিরুল ইসলামকে হত্যা করো। কিন্তু আপনি যদি কয়েকটা ঘটনায় যান যেটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ক্লিয়ার বোঝা যায়, যেমন 2013 সালের 5ই মে যে এই যে হেফাজতকে আপনি যেভাবে রিমুভ করলেন, এটা বোঝাই যায় আপনি 5 লক্ষ লোকের জমায়েত কিভাবে সরাবেন। আপনি যেখানে আপনি যদি দেখেন 5ই আগস্টের যে ছাত্র আন্দোলন যদি আমরা দেখি, তার চেয়ে অনেক বেশি বড় জমায়েত সেটা হইল, সেটা কিন্তু আপনি সরিয়ে দিয়েছেন। তারপর যদি আপনি আসেন একটা স্বাধীন দেশে, যেটা একটা 2-4-5 বছরের যুদ্ধ, একত্রে 57টা আর্মি অফিসার মারা যায় না, সেটা মারা গেছে 2009-এ, তাহলে বোঝা যায় এগুলো একেবারে পিওর পৃষ্ঠপোষকতা ছিল। আর যদি আপনি আনেন একেবারে 16ই জুলাই থেকে যদি চলে আসি অগাস্ট, এই 5ই আগস্ট, তাতে যে বাচ্চাগুলা মানে বিএনপির লোকও মারা গেছে, জামাতের লোকও কম বেশি মারা গেছে, ছাত্র, কিশোর, যুবক, শিশু পর্যন্ত মারা গেছে, এগুলোতে আপনি মিলান, এই 3টা হত্যা মামলা এনাফ। এই 3টা হত্যা মামলা যে ডাইরেক্ট তার পৃষ্ঠপোষকতায় হয়েছে, এ ব্যাপারে ব্যক্তি আমার কোনো সন্দেহ নাই। এখন আপনি বলছেন এই মামলাগুলোর রায় কি, মানে রেজাল্ট কি, যেগুলো গয়রহ হয়েছে না, কিন্তু এই বিষয়ে জনমনে একটা প্রতিক্রিয়া আছে যে এভাবে গড়ে যদি মামলা হতে থাকে, এই মামলার মেরিট নষ্ট হবে। এই সুবিধা আমি অন্য মামলার কথা বলতেছি, যেটা আপনি বলতেছেন গয়রহ যে মামলাগুলো হচ্ছে, গহরে যে মামলাগুলো হচ্ছে, এই মামলা হওয়ার কারণে মামলার মেরিট নষ্ট হবে এবং এই সুবিধাটা পাবে আসামি পক্ষ। ডেফিনেটলি পাবে, কারণ আপনি যদি একটা হত্যা মামলায় সব মামলায় শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী, কিছু মন্ত্রীর নাম লিখে আরও 150-200 লোক নাম লেখে, তারপরে বলতেছেন আরও অজ্ঞাতনামা 2000, এটা হলো সেই রিপিটেশন অফ আওয়ামী স্টাইল। এখন আওয়ামী স্টাইলে একটা সুবিধা ছিল, আওয়ামী স্টাইলের সুবিধা ছিল কি, ওই গয়রহ মামলার উপরে পুলিশ সাংঘাতিক কাজ করছে, যাকে তাকে ধরছে, টকশো করে বেরোয় গেছে একটা লোক বিএনপির, সেই হত্যা মামলায় গয়রহতে ধরছে। কিন্তু এখানে আওয়ামী লীগের একটা বিরাট অ্যাডভান্টেজ, সেটা কি, এই প্রশাসন টোটালটা আওয়ামী লীগের, এই মামলার ভিত্তিতে তো কাউকে ধরে নাই। পাশাপাশি আবার আসিফ নজরুল সাহেব তো ড্যামেজ করে দিয়েছেন এই মামলাগুলোকে। সে একটা স্টেটমেন্ট দিছে যে সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, সে তখন অতীতের একটা রেফারেন্স টানুক, সেটা আমার কাছে সাবজেক্ট না, তার পরক্ষণে বলতেছে আমার বিশ্বাস সাকিব আল হাসানকে গ্রেফতার করবে না। তাহলে উনি কিন্তু মামলার ব্যাপারে উৎসাহী করছিল সবাইকে, আবার উনি যখন এই কথা বলেন তাহলে উনি কিন্তু ক্লিয়ারেন্স দিয়ে দিলেন যে সাকিব আল হাসান গ্রেফতার হবে না, গ্রেফতার হবে না, ঠিক উনি বলছেন আমার বিশ্বাস সাকিব আল হাসান গ্রেফতার করবে না, অর্থাৎ তদন্ত ছাড়া না। রাজ্জাক ভাই, যে উনি যেটা বলছেন যে অতীতের রেফারেন্স নিয়ে বলতে গিয়ে বলেছেন ফুটবলার আমিনুল ইসলাম, যিনি ন্যাশনাল টিমের, আমি একটু শেষ করি, যিনি ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিলেন এবং উনি জাতির জন্য পদক নিয়ে এসছেন, তো তাকে কিভাবে অ্যারেস্ট করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। তো আমার বিশ্বাস যে সাকিব আল হাসানকে নিশ্চয়ই এইভাবে অ্যারেস্ট করা হবে না, মানে উনি রেফারেন্স দিয়ে বলেছেন যদি কেউ অপরাধী হয় বা তদন্তের ভিত্তিতে, হ্যাঁ তদন্তের ভিত্তিতে নিশ্চয়ই হবে। সুতরাং উনি এটা দিয়ে একেবারে অ্যাবসলিউটলি বলা যায় না যে অ্যারেস্ট না করার পক্ষে উনি কোনো মন্তব্য করেন। না, এটা বলছে কেন, এই রেফারেন্স দেওয়ার মানে হচ্ছে একটা রিফ্লেকশন দিছে আওয়ামী পুলিশরা কি করতো এবং ওইভাবে ধরছে, এখনকার পুলিশ তাকে এভাবে ধরবে না,
এটাই সে মিন করছে, মানে এখন আজকে। কিন্তু প্রশ্ন আমার সেখানে নয়, প্রশ্ন হচ্ছে যখন আপনি এটা সাকিব আল হাসানের জন্য বলে দিবেন, তখন আরেকটা, যেহেতু আপনার কি জানি বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, তো বৈষম্য বিরোধী আন্দোলনের সরকার আপনি, সেক্ষেত্রে আমার প্রস্তাব থাকবে, এক, যদি হত্যা মামলা হয়, মামলাটা যদি জেনুইনই হয়, তাহলে ওই কথা সাজে না। আর যদি মামলাটা সঠিক না হয়, তাইলে এই মামলাটা হলো কেন? এই জন্য আমি একটা সহজ পদ্ধতি দিয়েছি এই সরকারকে, ফর দ্য বেটারমেন্ট অফ দিস গভর্নমেন্ট। আমি যেটা বলবো পরিষ্কার, মামলা হয়ে গেছে, কারণ এখন প্রশাসনের যে লোকগুলো আছে সব কিন্তু আগের সরকারের, কাজে কেউ মামলা করতে গেলে ওরা দেখা গেল এই কায়দায় ডাইভার্ট করায় দেয়, কারণ আগের মামলাগুলো কিন্তু ফল হয় নাই, মানুষ সাফার করছে, কিন্তু আলটিমেটলি কিন্তু ওই মামলাগুলায় কোনো রেজাল্ট হয় নাই। 85% মামলায় পুলিশ রিপোর্টই হয় নাই, যেগুলো আওয়ামী লীগ সরকার করছে। একইভাবে এখানে পুলিশ রিপোর্ট হওয়া ডিফিকাল্ট হবে। সেক্ষেত্রে আমি বলবো প্রত্যেকটা হত্যা মামলা তদন্ত করবে, তারপর চার্জশিট হবে, চার্জশিটে দেখা গেল 50টা লোকের নাম আসছে, তাদেরকে গ্রেফতার করবে। এটা গেল এক। দ্বিতীয়টা হলো, চার্জশিটের আগেও যদি করে তাহলে পুলিশের কৈফিয়তের একটা ব্যবস্থা থাকবে। সেটা কীরকম? ধরেন আপনি মামলাটায় 50টা লোকের গ্রেফতার করে ফেললেন, তারপরে পুলিশ রিপোর্ট দিলেন, দেখা গেল সেই পুলিশ রিপোর্টে এখানকার 30 জন ইনক্লুড করছেন, বাকি 20 জন করেননি, তাহলে এই 20 জনকে আপনি গ্রেফতার করছিলেন কেন? সেজন্য কৈফিয়ত দিতে হবে, এই ব্যবস্থা রাখতে হবে। অর্থাৎ তুমি যাকে ডাউট করেও ধরবা, ইভেনচুয়ালি যাতে মনে হয় যে তোমার ধরাটা কারেক্ট ছিল, সে চার্জশিট ভুক্ত হয়েছে, অন্যথায় তুমি পুলিশ তাহলে তো আপনি যা বলছেন তাহলে তার পুলিশিং হবে না। অফকোর্স হবে, কেন হবে? আমি যদি গ্রেফতারি না করি কাউকে, আমি যদি আইনের সামনাসামনি না করি, মুখোমুখি না করি, তাহলে আমি তো আইন গ্রেফতার করতে নিষেধ করছি না। তো আপনি যেহেতু মামলাটা গয়রাও হয়েছে, এই মামলাটাকে আপনি কিভাবে ঠিক আছে, অজ্ঞাতনামা 2000 মামলায় 2000 আসামি, সেটা আপনি কিভাবে, কাজে আপনি মামলাটাকে প্রথম নিয়ে যান, তদন্তে চলে যান, তদন্তে গিয়ে দেখলেন, সাসপেক্ট করলেন, রিপোর্ট করলেনই না, একেবারে কনফার্ম করলেন 30টা লোকে করছে, এই 30টা লোক ধরে নিয়ে আসেন, তারপরে পুলিশ রিপোর্ট দিল যাতে এই 30টা লোক অভিযুক্ত হয়। আর যদি এর থেকে 15 জন বাদ হয়ে যায়, অন্য 15 জনের করার কথা হয়, তাহলে আপনাকে কৈফিয়ত দিতে হবে যে এই 15 জন আপনি কিসের ভিত্তিতে ধরেছিলেন। এটা আমার সাজেশন। জি ডক্টর জাহিদ, আরেকটি প্রশ্ন, ঠিক সাধারণভাবে মানুষের মনে এই কথাটি আছে যে শেখ হাসিনা দেশের এক সময় প্রধানমন্ত্রী ছিলেন, দলের প্রেসিডেন্ট ছিলেন, সব হত্যা মামলা বা সব কিছুর জন্য কি উনি দায়ী? উনি তো দায়ী না। একদম তাই, কিন্তু কেন? অনেকগুলো হত্যার জন্য দায়ী আছে, সেই জায়গায়ও আসবো, এবং অনেকগুলোকে আমরা সরাসরি না দেখলে ইনডিরেক্টলিও আনতে পারি। একটা জিনিস এই প্রসঙ্গে যোগ করে আমি এই প্রশ্নে আসছি, সেটা হলো আমরা এই যে প্রায় বলছি আগে এটা হয়েছিল, আগে এটা হয়নি কেন, এটার সাথে এটার তুলনা করছি। আমরা শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে এই দেশের মানুষ, কারণ তার জুলুম ছিল আমাদের উপরে, নানান রকম অত্যাচার নিপীড়ন ছিল। আমরা ওইটাকে আমাদের স্ট্যান্ডার্ড কোনোদিন মনে করি নাই। বাংলাদেশে প্রত্যেকটা নাগরিক তার সংবিধান এবং আইনে বর্ণিত যা যা অধিকার আছে সেটা সে ভোগ করবে। ধরুন এই যে পুলিশের মামলা নিয়ে এই মুহূর্তে যেটা হচ্ছে, আপনি যখনই অজ্ঞাতনামা আসামি রাখেন, উদ্দেশ্য কি আসলে? যে কাউকে আপনি ইনক্লুড করতে পারেন, ইনক্লুড করে ওই চর্চা কিন্তু চলছে, রাখবো কি রাখবো না বলে আপনি টাকা পয়সার ডিল করেন। এখনও আপনি মামলা নিচ্ছেন, মিথ্যা মামলা, একজনের সাথে কোনো রকম প্রবলেম হয়েছে কোনো ফিনান্সিয়াল ট্রানজ্যাকশানে, আমরা এখন এই খবরও পাচ্ছি যারা পতিত হয়েছে তারা অনেকে রিহ্যাবিলিটেটেড হওয়ার জন্য নানান রকম ডিলের চেষ্টা করছে, না হলে মামলা দিচ্ছে। এসব ঘটনা শেখ হাসিনার সময় কথার কথা 100% হয়েছে, 100 হয়েছে, এই সময় 5টা 10টা হয়, স্টিল আই এম নট হ্যাপি উইথ দ্যাট। আমরা একটাও আসলে দেখতে চাই না, এবং এই মেসেজ পুলিশকে শুরু থেকেই দিয়ে দিতে হবে যে ইটস এ ডিফারেন্ট বাংলাদেশ। শেখ হাসিনার পুলিশেরা বেশিরভাগই ওই সময় আসা, কিন্তু তাদেরকে এই মেসেজটা কিন্তু ক্লিয়ারলি দিতে হবে। এখন শেখ হাসিনা জড়িত কিনা মামলার ক্ষেত্রে, এখন তাকে দায়ী করা যায় কিনা, প্রিন্সিপাল অ্যাকিউজড হিসেবে তাকে আমরা বলতে পারি কিনা, যেমন আমি কেন বলবো, যেমন অনেকগুলো রাজ্জাকি মামলা, আমি আরো দুটো বলি, যেমন ধরুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুম, এই দুইটা মারাত্মক অপরাধ। আমাদের মনে থাকার কথা, গুম নিয়ে ডকুমেন্টারি হয়েছে, সেখানে নাম প্রকাশে অনিচ্ছুক মানুষজন বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর এন্ডোর্সমেন্টে, এগুলো আমাদের বলতে হয় না, আমরা খুব ভালো মতো বুঝি যে ধরনের মানুষকে নিয়েছে, যে কারণে নিয়েছে, সেগুলো কি কারণে নেওয়া হয়েছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘোষণা দিয়ে ওটা তো লুকানো যায় না। এবং আমি আরেকটা স্পেসিফিক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের উদাহরণ দেই, ওই যে একরামুল টেকনাফের যার অডিও শোনা গিয়েছে,
ওই ঘটনার মামলা হয়নি, কিন্তু আমরা অনেকে জানি না ওই ঘটনার মামলা পর্যন্ত করতে দেওয়া হয়নি। তো তার মানেটা কি আসলে? এই বাহিনীটাকে সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছিল, তাকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছিল টু কিল। পরবর্তীতে যে এই জুলাই ম্যাসাকারের কথা আসছে, প্রতিদিন হত্যাকাণ্ডের শিকার হওয়া হচ্ছে এবং এগুলো প্রত্যেকটা এক্সপোজ, কোনোটা লুকানো না, মিডিয়া চলছে। আপনি আর মিডিয়া ব্ল্যাক আউট করলেন, ইন্টারনেট বন্ধ করলেন, খুন চলতে থাকলো। এমনকি আমরা এখন শেষ পর্যন্ত যেটা জানতে পেরেছি, শেখ হাসিনা শেষ মুহূর্তে মিলিটারিকে কনভিন্স করার চেষ্টা করেছে, হাজার হাজার মরতে হলো মানে তুমি গুলি করো। সো সবগুলো তার না, কিন্তু অনেকগুলো আছে যেগুলো তার ক্ষমতায় থাকার জন্য। উনি এক্সট্রা জুডিশিয়াল কিলিং ব্যবহার করেছেন ক্ষমতায় থাকার জন্য, উনি এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ব্যবহার করেছেন, উনি এইসব খুনে ব্যবহার করেছেন, গায়েবী মামলা ব্যবহার করেছেন, টর্চার ব্যবহার করেছেন। এগুলো প্রত্যেকটা তার নিশ্চিত স্পষ্ট নির্দেশনাতেই হয়েছে। আমরা এই তথ্য তো দেশের জাতীয় পত্রিকায় পেয়েছি, যিনি পুলিশ অফিসারকে কিছুটা প্রশংসা করছেন যে ও তো পারছে, ও তো করেছে, তোমরা করনি, তোমাদেরকে তো আমি এই করেছি, তোমরা পারলে না কেন, বাহিনী প্রধানদেরকে বলছেন। সুতরাং খুব সরাসরি তার অনেকগুলোর সাথে জড়িত আছে। আর আরেকটা জিনিসও যোগ করতে চাই, ইনডিরেক্টলি যে মাফিয়া স্টেট উনি তৈরি করেছেন, সেই মাফিয়াতে মাঝারি ছোট বিভিন্ন লেভেলে মাফিয়ারা ছিল বিভিন্ন এলাকায়। কারোর সাথে সংঘাতে হয়তো কেউ একজন, ধরুন একজন যুবলীগ বা ছাত্রলীগ, ওখানকার একজন যুবদল বা ছাত্রদল নেতাকে হত্যা করে ফেলেছে, বা অন্য একজন সাধারণ মানুষকে তাকে চাঁদা দেয়নি বলে, এগুলোর প্রত্যেকটার দায়ভারও কিন্তু আমরা তার উপরে অ্যাট্রিবিউট করতে পারি, কারণ এই দেশে ইনসাফের কথা ছিল। আচ্ছা, খুন হয়ে গেছে, কোনো একটার কি বিচার আমরা করতে দেখেছি? কখনো কি বিচার হয়েছে যে এই মানুষগুলো যখন এই কাজগুলো করে? সুতরাং আপনি যদি চিন্তা করেন, আপনি অনেকগুলোকে ইনডিরেক্টলিও, মানে প্রায় সব এই জিনিসগুলোকে ইনডিরেক্টলিও তার সাথে যুক্ত করতে পারেন। আর তাকে বিচার করার জন্য তো আসলে যে পরিমাণ দরকার, তার চাইতে হাজার গুণ বেশি হত্যাই আসলে আমাদের হাতে আছে। এগুলো প্রত্যেকটা স্টেটের সরকার প্রধানের এন্ডোর্সমেন্ট ছাড়া কখনো কোনো দিন হয় না, হতে পারে না। আচ্ছা, আরেকটি বিষয় একটু যাই, সেটা হলোই আমরা দেখি যে প্রত্যেক দিন প্রায় প্রতিদিনই একটা করে নিষেধাজ্ঞা আসে, এবং আজকে দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং তার পরিবারের সদস্যদের বিদেশ যেতে নিষেধাজ্ঞা। আমার প্রশ্ন হচ্ছে, এইরকমভাবে প্রতিদিন বা দু একদিন পর পর দু একজনের নাম যে আসছে, এটা কি আমরা তো জানি যে কিছু মানুষের আসলে বিদেশে যেতে দিতে পারা যাবে না, তাদের নামগুলো একসাথে দেওয়া যায় না। ধরে নেওয়া যায় যদি এইভাবে একটা সার্কুলার দেওয়া হতো যে সাবেক সরকারের মন্ত্রী এমপিদের বিদেশ যেতে, এতে বাধা কি? আমি বাধা দেখি না, এবং এগুলো অনেক আগে করা উচিত ছিল। বিদেশে যাওয়া, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা, রাইট। আমি একটা ছোট উদাহরণ দিই। ধরুন দুর্নীতির মামলা আমরা সরিয়ে রাখি আপাতত, স্পেসিফিক 18 সালে যারা রাতের বেলা, এই দেশে রাতের বেলা সিল মেরে ভোট করেছিল, তো তথাকথিত ওই যে এমপিরা আছেন, এরা ক্রাইম করেছেন, আমার তো চোখ বন্ধ করে আমরা নাম তালিকা দিয়ে দিতে পারি এরকম। সুতরাং এগুলো অনেক আগে হওয়া উচিত, অনেক আগে এগুলো করা উচিত ছিল। মানে আমি সরকারের কাজের মধ্যে, আমরা এটা মানি যে এই সরকার খুব টাফ সিচুয়েশনে ক্ষমতায় এসছে, একটা সরকার এসে পুলিশ দেখে নাই, মানে এখনো যে পুলিশ আসে, সন্ধ্যাবেলা পুলিশ থাকছে না, ঢাকার রাস্তায় কিন্তু সন্ধ্যায় পুলিশ থাকে না এখনো। এবং আমি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখি, তারা তাদের যে কনফিডেন্স আছে, লস্ট কনফিডেন্সটা রিগেইনও করে নেই। সো অনেক প্রবলেম আছে, কিন্তু এর মধ্যে এই ব্যাপারগুলোও আছে। কারণ হলো আমাদের উপরে যে ম্যাসাকার হয়েছে, সেই মানুষগুলো সিগনিফিক্যান্ট বিচার, উল্লেখযোগ্য সংখ্যক মানুষের সিগনিফিক্যান্ট বিচার, এবং আমি একটু যোগ করতে চাই, আমরা ন্যায় বিচার নিশ্চিত করতে চাই। সবচেয়ে ভয়ঙ্কর অপরাধী, মানে বেসিক হিউম্যান রাইটসের বেসিক কথাটাই হচ্ছে, সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীটারও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। সুতরাং ন্যায় বিচার করলেই এদের বহু মানুষকে অনেক টাফ শাস্তি আপনি দিয়ে দিতে পারেন। সুতরাং এগুলো আমি মনে করি কোঅর্ডিনেশনের অভাব বা তাদের ভিশনের অভাব, কিন্তু এগুলো একেবারে কোর কাজ, তাদের উচিত ছিল একসাথে করে এগুলো একসাথে বন্ধ করা। আবু হেনা রাজ্জাকি, আমি একমত। যেমন কিন্তু যেই স্টেটে কোনো কিছুই ন্যায় বিচার মুখী না, এবং কিছুদিন আগেই একটা স্বৈরাচার একনায়ক সরকারের মানে পতন হয়েছে, সেখানে কি নতুন একটি সরকার এসে সব কিছু আমাদের যে প্রত্যাশা যে ইনসাফ কায়েম করা, একটি মামলাও যেন না হয়। ডাক্তার জাহিদ বললেন যে আগে হাজার হাজার মামলা হতো, এখন যেন একটি মামলাও
বা কম হলেও হচ্ছে এটিও জানা হয়, এটা কি সম্ভব? ওটা সেটা উনি যেটা বুঝাচ্ছে যে যেটা হবে পারফেক্ট যাতে হয়, নট দ্যাট যে হবে না। পারফেক্ট 100 হতে পারে, 1 লাখ হতে পারে, অথবা পারফেক্ট 2টো হতে পারে, এটা সে বলছে, ওইটাই আমি বুঝছি। আমি একটা কথা বলি আপনাকে, যেই টার্মোয়েল সিচুয়েশনে এই সরকারটা বসছে, আমি তো অনেকগুলো কঠিন কথা বলছি অনেক জায়গায়, যে এই সরকার কিন্তু কনস্টিটিউশনাল সরকার না, এই সরকার হলো একটা বিপ্লবের বাই প্রোডাক্ট, সোজা হিসাব। সুতরাং সে এই বিপ্লবের মানি হচ্ছে কি, তোমার পিছের আইন মানি না, তোমার পিছনের আদালত মানি না, তোমার পিছের বিচার মানি না, তোমার এই পিছনে যে মামলাগুলো করেছো সব ভুয়া মানি না, এইগুলা। সেই হিসাবে যদি আমি আসি, আজকে ইউনূস সাহেবের, আমি আই রেসপেক্ট হিম লাইক এনিথিং, উনিও করেন, ওনার উচিত ছিল 2nd বা 3rd ডেতে ভাষণ দেওয়া যাওয়ার জাতির উদ্দেশ্যে। যেমন ধরুন, এই যে পারিবারিক নিরাপত্তা আইনটা কিন্তু বাতিল করা হয়েছে, ঠিক আছে? তো এইটা যদি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিত, আমরা কিন্তু 625 জন না 26 জন একটা তালিকা পেয়েছিলাম যে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল, পরে আবার তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, কিংবা হয়তো আন্ডার সার্ভিলেন্স আছে, দুটোর যে কোনোটা হতে পারে। কিন্তু 2 দিন 3 দিন পরে যে এই ভাষণটা আসতো, এই লিস্টটা ধরে বলে দিত কেউ দেশের বাইরে যেতে পারবে না, এরা পরিষ্কার। এরা কারা? এরা হইল সেই সরকারের দোসর, যেই সরকার পালিয়ে গেছে। এবং বাংলাদেশ কিন্তু একটা মাত্র সরকার যে পালিয়ে গেছে। বঙ্গবন্ধু পালায় নাই, কথার কথা বলছি, জিয়াউর রহমান পালান নাই, খালেদা জিয়া পালান নাই, আব্দুস সত্তার পালান নাই, খুনি বলা হয় খুনি মোস্তাক, সেও পালায় নাই, স্বৈরাচার এরশাদ বলা হয়, সেও পালায় নাই। তা মানে কি, সবার স্বৈরাচারী যদি একত্র করেন, তার জন্য তো 50 গুণ বেশি স্বৈরাচারী আচরণ এই মহিলা করেছেন, যার দেশে যাইতে বাধ্য হয়েছেন। তাকে সে বাধ্য হয়েছে সোজা, মানে জানে বাঁচছে, কারণ জানের মায়া সবার আছে, ওনারও জানের মায়া আছে, নাহলে পালানের কথা না। এবং আমরা যতটুকু শুনছি, হাউ ফার ইট ইজ ট্রু জানি না, আর্মি এবং এসএসএফ দুইটাই বোধহয় রেডি রাখছিল যে তার কমান্ডে কাজ করবে, উপরওয়ালার ইশারা কাজ করে নাই। যার জন্য সবসময়ই বলি, আজকে যেমন আন্দোলনটা নিয়ে সবাই আমরা একটা গোষ্ঠী বলতেছে আমরাই করেছি, ঠিক আছে, শর্টকাটে যদি আমি বলি, আপনি দেখেন প্রশাসন যতক্ষণ তো বিট্রে না করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো সরকারের পতন হয়নি। সেই এরশাদের পতন হয়েছে নুরুদ্দিন বিট্রে করছে, খালেদা জিয়ার পতন হয়েছে মহিউদ্দিন আলমগীররা যখন নেমে আসছে, আর এরও পতন হয়েছে কিন্তু অবশ্যই ছাত্ররা জীবন দিছে, ছাত্রের সাহস আছে, জাহিদ ভাইয়ের সাহস আছে, আপনারও সাহস আছে, দুইটা সাহসের পার্থক্য আছে। ওদের জীবন বাজি রাখা সাহসটা দেখাইছে, আমরা যেটা পারি না, আমাদের ফ্যামিলি আছে, পিছুটান আছে, ওদের সাহসকে আমরা সেলুট করি, সেটা ভিন্ন কথা। কিন্তু এই ওয়াকাররা এমন একটা পর্যায়ে, ওয়াকারুজ্জামান সাহেবরা ফাইনালি যেভাবে হোক তার জীবনটা বেঁচেছে এবং পলাতক হয়েছে। এবং যখন বঙ্গবন্ধু মারা গেল 75 সালে, তারপরে তার আস্তে আস্তে সিম্পেথি গ্রো হয়েছে যে পুরা পরিবারটা মেরে গেছে, মাত্র 2টো বোন বেঁচে আছে। এবার যেটা হইল, তার জন্য 21 বছর পর ক্ষমতা আসছে। আপনি লিখে রাখতে পারেন, আমার ব্যক্তিগত ওপিনিয়ন এটা, শেখ বঙ্গবন্ধু পরিবারের কেউ বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পাবে বলে আজকে আমি বিশ্বাস করি না, কারণ সে পালায়ে গেছে। যখন স্বৈরাচারী একটা পালায়ে যায়, সে দ্বিতীয়বার এসে বসছে বা তার ফ্যামিলি, এই নজির এ পর্যন্ত আমি দেখি নাই। সুতরাং ওই জামাতকে সে নিষেধ করছিল প্রজ্ঞাপন দিয়ে, আর সে তার রাজনৈতিক কর্মকাণ্ড দিয়ে তার দলটার 12টা বাজায় চলে গেছে। আপনি যতই রাজনীতি করতে দেন, খুব টাফ হবে বাংলাদেশে তার রাজনীতি করা। আওয়ামী লীগের ডক্টর জাহিদ, একদম ছোট্ট করে একটু মানে শুনে আপনার কাছ থেকে একটু বিরতি নিব। শুধু মানে জানতে চাই, ইতিহাসে এরকম কোনো ঘটনা আছে কি না, পালিয়ে যাওয়া কোনো স্বৈরাচার বা কোনো একনায়ক আবার ফিরে এসছে, অথবা রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে ইন্টারেস্টিংলি, সেটা হলো, এটা ওই একই ব্যক্তি না, সেটা হচ্ছে ফিলিপিন্সে ফার্ডিনান্ড মার্কোসের পতন হয়েছিল, এবং এটা একটা ভেরি ইন্টারেস্টিং কেস। তার ছেলে বং মার্কোস এখন কিন্তু প্রেসিডেন্ট, এবং ওখানকার প্রেসিডেন্ট খুবই নির্বাচনটা খুবই ফেয়ার, উনি ফিরে এসছেন, এবং এটা খুবই কেস স্টাডি হয়েছে যে এই রকম পালিয়ে, তাদেরও একই রকম স্টোরি, পালিয়ে গেছেন, পতন হয়েছে, তার ছেলে এসে কতগুলো কৌশল ব্যবহার করেছেন কি করে, তাও কিন্তু অনেক বছর পর। কত বছর পরে? ইটস অ্যারাউন্ড 30 ইয়ার্স বা আরেকটু বেশি। তো এত বছর পরে এসে তিনি এটা করতে পেরেছেন। কিন্তু এই মানে আপনি কোনো পার্থক্য দেখেন ফিলিপিন আর বাংলাদেশের? এই আমি দুটো জায়গায়, ধরুন কি হয়, আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের কোনো সম্ভাবনা দেখি না, একটা কারণে, সেটা যদি একটু সময় লাগে। জি প্লিজ। আওয়ামী লীগের ভবিষ্যতে ক্ষমতায় ফিরে আসা আর কেউ, এই পরিবার বা এই দলের, প্রায় ইম্পসিবল। কেন? ঘটনাচক্রে আমাদের এই সময়টা এখন একটা সময় যখন আমাদের ডিজিটাল যুগ, এটা ডিজিটাল বাংলাদেশে সারা দুনিয়াতে, আফ্রিকার সাহারা, সাব সাহারান আফ্রিকাতেও সবই আছে, বাংলাদেশে যা আছে সব আছে, আরো ভালো আছে।
আপনি প্রচুর ডেটা জেনারেট করেছেন। যেমন ধরুন লিখেছেন সাইদ নামে একটা ছেলে পুলিশের গুলিতে মারা গেছে নিরস্ত্র অবস্থায়, বাট ইউ হ্যাভ গট এ ভিডিও নাও। আপনি লাশ স্তূপ করছেন থ্রো করে করে, আপনি এপিসিতে করে ডেড বডি নিচ্ছেন, ফেলে দিচ্ছেন, ওটাকে চ্যাংদোলা করে ওই ছেলেটা বেঁচে আছে, আপনি গুলি করছেন, বন্ধু আরেকজনকে টেনে নিচ্ছে, তারপরে গুলি করে একটা ছেলে কার্নিশে দাঁড়িয়ে আছে তাকে গুলি করছে। আপনি এই পরিমাণ ভিজুয়াল ডেটা প্রডিউস করেছেন, এবং আমরা কিন্তু এগুলোকে আর্কাইভ করব, আমরা এগুলোকে সুরক্ষা করবো, এগুলো আনতে থাকবো মানুষের সামনে। আওয়ামী লীগকে আইন করে বাধা দিতে হবে না। যে পরিমাণ ব্রুটালিটি করেছে, 600 মানুষ অন্ধ হয়েছে, ওই 600 জনকে আমরা খুঁজে বের করব, কিন্তু করব ট্রুলি, বাংলাদেশে এগুলো হবে। ওই 600 স্টোরি থাকবে, প্রত্যেকটা ভিজুয়াল ফর্মে থাকবে। এই রকম ব্রুটালিটির যে পরিমাণ ডেটা আপনি তৈরি করেছেন, যেগুলো আস্তে আস্তে আরও বেরোচ্ছে, এই ডেটা আপনাকে শেষ করে ফেলবে, আপনাকে ক্ষমতায় আসতে দেবে না। মানুষের স্মৃতিতে ক্রমাগত আরেকটা জিনিস জরুরি, যে জেনারেশনটা এই ফাইট করেছে ছাত্রদের মধ্যে মূলত, তারা কিন্তু সোসাইটির অপিনিয়ন বিল্ডার। ওর বয়স 20, 21, 22, 23, 25, ও আরও 50 বছর কিন্তু মোটা দাগে বেঁচে থাকবে। ওকে আপনি গুলি করেছেন। সো এই পুরো জেনারেশনটা আছে, এবং সে তার পরবর্তী জেনারেশনগুলোকেও এই স্টোরি, আগে তো বলতে হতো, এখন আমাদের বারবার বলছে, আমাদের হাতে এখন ডকুমেন্ট আছে। এই ডকুমেন্টগুলো আওয়ামী লীগের সম্ভাবনাকে খুব ভয়ঙ্কর দিকে নিয়ে গেছে। আমি সম্ভাবনা আসলে অলমোস্ট খুব বহু নিকট না, দূর অতীতেও খুব একটা দেখি না। আমার একটু বিরতি নেই, আর একটু যোগ করে দেই, ফার্ডিনান্ড মার্কোসের ক্ষেত্রে আবার এই রকম ডকুমেন্ট ছিল না, কারণ তার যুগে সেটা ছিল না। যেমন এরশাদের সময়, এখন তো হাতে হাতে মোবাইল, আমরা তো এগুলো তো টিভি চ্যানেল করেনি। এই যে যাবতীয় ডেটা, এই যে ডেড বডি স্তূপ করছে, এটা তো একজন দূর থেকে মোবাইলে ভিডিও জানেও না। সো এই জিনিসগুলো আজকে থেকে যদি 30 বছর 25 বছর আগে একই ঘটনা ঘটতো, আমরা এই পরিমাণ ডেটা পেতাম না। তো সো মার্কোসেরও সুবিধার জায়গা, আপনি পত্রিকায় পড়েছেন, চোখে দেখেননি, আপনি এখন চোখে দেখেছেন, এগুলো প্রজন্মের পর প্রজন্ম চোখে দেখাতে পারবেন। দ্যাটস দ্য ম্যাটার। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাক, আরেকটু অন্য একটা ছোট্ট বিষয় আমরা যাই, তারপরে নিশ্চয়ই কথা বলবো। আমাদের হাতে আরও 2-1টি বিষয় আছে। সেটা হলো, আপনি জানেন আজকে হাইকোর্ট শেখ মুজিবের পরিবারের 8 সদস্যের পিছনে বিশেষ নিরাপত্তার ব্যবস্থাপনায় কি পরিমাণ টাকা খরচ করেছে তার একটি প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন আইন সচিব, অর্থ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকলকে। তো শুনতে চাই যে আসলে এই যে আইন, সেই আইনের কি খুব জরুরি ছিল এরকম একটি আইনের? ধন্যবাদ আপনাকে। যে আইনটার কথা আপনি বললেন, যে জানতে চাইছে তাদের পিছনে ইনভেস্ট কত হয়েছে, কথা আপনি পুরো টোটাল রাষ্ট্রটা যদি এখানে নিয়ে আসেন, এই রাষ্ট্রে গত 16 বছরে যা হয়েছে, আপনি বিলিয়ন ডলার পাচার হয়েছে, কথা ওই বেসিক ব্যাংকের বাচ্চু সাহেব 12টা বাজাইছেন, তারপর এস আলম, ওইদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সময় 810 কোটি টাকা চলে গেছে, আবুল বারাকাতের সময় আপনার 4,500 কোটি চলে গেছে আপনার জনতা ব্যাংকের। তার সাথে যদি মিলান, একটা রাজ পরিবার, তারা ছিল এই দেশের রাজ পরিবার, আমরা প্রজা, তারা ছিল রাজার পরিবার। কয় টাকা গেছে ওখানে, কয় টাকা? এবং এই টাকাটা ধরেন একটা ব্যাখ্যা আসলো, তাদের 200 কোটি টাকা খরচ হয়েছে, এই টাকাটা কে দিবে আপনাকে? কি কিসের জন্য কে দিবে? কি টাকাটা পাইলেন আপনি একটা হিসাব পাইলেন? জানলো জাতি, জাতি জানলো কি? যে জাতি এর চেয়ে বেশি তো এটা বললাম আমি। এখন তো রিমান্ডে সালমান এফ রহমান বলেন, আনিসুল হক বলেন, সবাই আসতে বলতেছে যা কিছু করছি ওনার ইয়েতে, এবং যত লুট হয়েছে তার 80% তার পরিবার নিয়ে গেছে। তা আপনি ওইটা কয় টাকার হিসাব করেন? এটা তার বাড়ির পিয়ন, যার চাকর যে ছিল 400 কোটি টাকার মালিক। আমার তো মনে হয় না 400 কোটি টাকা তাদের পিছনে ব্যয় হয়েছে। সুতরাং আমার কাছে মনে হয় না এটা যিনি করছেন, আমি জানি না রিট ফর্মে করছেন, কেন করছেন, হয়তো যেমন এই যে আপনি আলোচনা করতেছেন, দ্যাট ইজ হিজ স্যাটিসফ্যাকশন। আমি বলছি না এটা আহামরি কিছু হয়েছে, তবে পরিবার সুরক্ষা আইন যেটা বাতিল হয়েছে কিংবা হবে বা হয়েছে, হোয়াট এভার ইট ইজ, এটা জাস্টিফাইড। কারণ আমরা এতদিন পরে এসে দেখলাম বাংলাদেশে যেটা আছে, সংখ্যাগরিষ্ঠ নাই, মানে ইস্যুগুলো থাকবে না, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশি জাতীয়তাবাদ থাকবে না, আমরা বাংলাদেশি, এবং আইনের সুবিধা সবাই পাবে, এই যে কথাটা। আর উনি একটা কথা বলছেন জাহিদ ভাই, যে ওই যে ডিজিটাল যুগে যে জিনিসগুলো আর্কাইভে থাকবে এটা তো মানুষ ভুলবে না। তাই না, হাতে কলমে একটা জিনিস যদি আমি আপনাকে দেখাই, যে ছেলেটার বয়স 9-10 ছিল 2009, তার বয়স 14 সালে কত হয়েছে? 10-এর সাথে 5 যোগ হইল 15।
8 থেকে 14 পর্যন্ত সে যে মুক্তিযুদ্ধের ইতিহাস শেখ হাসিনার বয়ান থেকে শুনে আসছে, বঙ্গবন্ধুর আদর্শ শুনে আসছে, শেখ কামাল দেবতা তুল্য ছিল এটা শুনে আসছে, কিন্তু 14 থেকে 24-এ ওই ছেলেটা হাতে কলমে যেটা দেখছে সে কিন্তু শেখ হাসিনার পরিবার একটা মিথ্যাবাদী হিসাবে তার কাছে আইডেন্টিফাইড। অর্থাৎ সে নতুন ইতিহাস পাইছে হাতে কলমে। সুতরাং এই ইতিহাস আপনি কিভাবে চেঞ্জ করবেন তার ভিতর থেকে? যেটা বললো 50 বছর 50-60 যাই বাচুক, ও ওর ছেলেকে বলবে, তার নাতিকে বলবে, এটা এই সিলসিলা চলতে থাকবে। সো দেয়ার ইজ নো চান্স অফ হাসিনা ফ্যামিলি টু কাম টু দ্য পাওয়ার এনিওয়ে, আমি মনে করি আর কি। একটু শুনে আসি ডাক্তার জাহিদ, এ বিষয়ে আপনার কথা থাকলে নিশ্চয়ই বলবেন। আমি আর একটু বিষয় জানতে চাই, আপনি নিজেও চিকিৎসক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে আজকে দেখলাম যে ঢাকা মেডিকেলের সমস্ত চিকিৎসক কর্মবিরতি পালন করছে এবং তারা কমপ্লিট শাটডাউন নামে আরেকটি দেশব্যাপী চিকিৎসকদের ধর্মঘটের ডাক দিয়েছে। শুনতে চাই এই বিষয়ে। বলা হচ্ছে এই ধরনের কর্মবিরতি, ধর্মঘট, দাবি দেওয়া নিয়ে মাঠে নামা, আন্দোলন সংগ্রামের ডাক দেওয়ার পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? নিশ্চয় আছে, দুটো দিক আছে, দুটো দিক একটু যোগ করতে চাই। প্রথম কথাটা হচ্ছে, প্রথম যে ঘটনাটা ঘটলো বাংলাদেশে, এখন সরকারের সামনে একটা বড় চ্যালেঞ্জ হাজির হয়েছে, সেটা হলো স্টুডেন্ট নাম নিয়ে বা স্টুডেন্ট প্রটেস্টার্স নাম নিয়ে এক ধরনের মব তৈরির টেন্ডেন্সি আছে। আমি ডাক্তারদের আরও ভয়ঙ্কর ব্যাপার আছে, আমি আসছি পরে। আগে মবের ব্যাপারটা বলে, মনে আছে না এইচএসসি পরীক্ষা পেছানোর জন্য কয়েকশো স্টুডেন্ট সচিবালয়ে ঢুকে পড়লো। সমন্বয়কদের মধ্যে যারা সিগনিফিকেন্ট, যারা অন্তত ক্যাবিনেটে যায়নি, দুজনকে আমরা চিনি, জনাব সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ। হাসনাত সেখানে গেলেন, তাদেরকে কনভিন্স করার চেষ্টা করলেন, তারা কনভিন্সড হলো না। তারা 18 তলায়, যেখানে পরবর্তীতে এনাদের রিপ্রেজেন্টেটিভ নিয়ে একটা মিটিং হচ্ছিল, সেখানে হাসনাতও ছিলেন, তারা সেই জায়গা, সেই রুম ঘেরাও করে এইচএসসি পরীক্ষা বাতিল করিয়েছে। সমন্বয়করা পরে দুজন, হাসনাত এবং সার্জিস, বলেছেন যে এটাকে তারা এন্ডোর্স করেন না, এটা কোনোভাবেই মেনে নেন না, কিন্তু ঘটনা ঘটলো। সো আমাদের এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আপনি কোথাও মব তৈরি করে, ঢাকা মেডিকেল কলেজে কি হয়েছে, আমরা যখন, আমি ওই মেডিকেল কলেজের ছাত্র, সো আমি জানি এই ঘটনা কখনো কখনো ঘটেছে যে মানুষ মৃত্যুর পর একটু উত্তেজিত থাকে, অনেকে মনে করে যে আমাদের তো নানান রকম আলাপ আলোচনা থাকে যে এখানে ঠিকমতো চিকিৎসা হয় না, ইত্যাদি ইত্যাদি, ছোটোখাটো কিছু কথা কাটাকাটি বা গায়ে হাত তোলার ঘটনার কথাও আমরা জানি। কিন্তু এখানে এবার যেটা হলো যে একজন বাইক অ্যাক্সিডেন্ট করেছিল একটা ইউনিভার্সিটিতে, তারপর তারা ইউনিভার্সিটি থেকে এসে যে পরিমাণ আবার ওই মব তৈরি করা। সো সরকারকে এই মব তৈরি করার বিরুদ্ধে আসলে দাঁড়াতে হবে। কিন্তু এবার যে গুরুত্বপূর্ণ জায়গাটায় আসছি সেটা খুবই সিরিয়াস বলে আমি মনে করি। সেটা হচ্ছে, ধরুন জরুরি বিভাগের সেবা, আমরা কিন্তু আগে এটা দেখিনি কখনো। ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সেবাও ইন্টারাপ্টেড হচ্ছে, বন্ধ করে দেওয়া। কোনো সময় সেটা থাকে না, সাধারণত ধর্মঘট করে, মানে রেগুলার যে সার্ভিস, সেগুলো জরুরি, মানে সেবা তো জরুরি সেবা, সেটা কেন মনে করি যে একটা ডাক্তারের শপথ ভঙ্গের মতো ব্যাপার হয়ে যায়। আমাদের কিন্তু ডাক্তারদের এক ধরনের, মানে মেডিকেলে যাওয়ার সময় হিপোক্রেটিক ওথ আছে। আপনি এটা বাদ দিয়ে দেন, মানে আপনি এমার্জেন্সি যখন বন্ধ থাকে এবং দেশব্যাপী, এটা খুব ভয়ঙ্কর একটা সিগন্যাল। এবং যেটা হয়েছে, ডক্টর ইউনূসের এই সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে একটার পর একটা দাবি দেওয়া আসতে থাকলো। আমি মনে করি এবার অন্যগুলোর ক্ষেত্রে বাহানা ছিল না, এখানে একটা বাহানা আছে, কিন্তু এই বাহানাটা এই জায়গায় পৌঁছে যায়নি যে কমপ্লিট শাটডাউন করা হবে। ডাক্তারদের মধ্যে একটা বিরাট অংশ পলিটিসাইজ ছিল, সুতরাং খুব সম্ভাবনা আছে যে সেটারই এক ধরনের চেষ্টা। আমার প্রায় মনে পড়ে, আমি বলেই ফেলি, 1991 সালে মানে শেখ হাসিনা তো ভেবেছিলেন যে তারা সরকার গঠন করছেন, বিএনপি, ওনারা নাকি ক্যাবিনেটও ঠিক করে ফেলেছিলেন। পরে যখন হননি, পরে আমার অত মনে থাকে না, পরে আমি আবার পড়েছি, দেখলাম এটা সঠিক। উনি খালেদা জিয়াকে বলেছিলেন যে একদিনও শান্তিতে থাকতে দেব না, এরকম একটা উক্তি ছিল, সংসদে দাঁড়িয়ে বলেছিলেন। তো আমার কাছে সেই একই তত্ত্ব আমি আবার এখানে দেখতে পাচ্ছি, কারণ তাতে ইগো আছে যে উনি তো 41 সাল পর্যন্ত উনি বাঁচবেন না, কিন্তু ওনার এই দল থাকবে, বা যেভাবে ওনাকে পালাতে হয়েছে। এই 2 দিন আগেই বলেছিলেন যে শেখ হাসিনা পালায় না, ভিডিও আমরা এখনো পাবো, 2 দিন আগে। তো সেই মানুষটা যখন পালাতে হয়েছে, তার সেই জায়গা থেকে, এবং আছেন এমন একটা দেশে যে দেশটা আমাদের সাথে দীর্ঘদিন শত্রুতা করে গেছে, সুতরাং খুবই সম্ভাবনা আছে। এবং আমি মনে করি এটা একটা অর্গানাইজড ডিসিশন। যে ঘটনাটা ঘটেছে, তীব্রভাবে এটার প্রতিবাদ করি, এই টেন্ডেন্সি আছে, এবং এই মব তৈরি করা, ডাক্তারদের উপর হামলে পড়া, আই ডু নেভার সাপোর্ট দ্যাট। তার রিয়াকশানে যা হচ্ছে, এটার মধ্যেই সেই পুরনো আনসাররা করেছে। আমাদের মনে আছে ডক্টর ইউনূসকে একবার তথ্য আপারা 2 ঘন্টা আটকে রেখেছিলেন, বিদেশি ডিপ্লোম্যাটদের কাছে যেতে দেননি, এই বেতারের শিল্পী, এটা সেটা নানান কিছু নামছে। সো দ্য গভর্নমেন্ট শুড বি ভেরি কেয়ারফুল অ্যান্ড টাফ, একটু শক্ত হওয়া উচিত আছে বলে আমি মনে করি।
আমি ওনার সাথে একমত। আমি যেটা বলছি যে যেটা বললো যে সেই ধারা তো রয়ে গেছে, সেই 15 বছরে যাদেরকে নিয়োগ দিয়ে গেছেন, এখন আপনি হয়তো ওই যে আনসার বিদ্রোহ, আপনি হয়তো অফিসিয়ালি দেখতেছেন তারা আনসার, কিন্তু ভিতরে তারা ছাত্রলীগ যুবলীগ। কারণ এদেরকে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে 2009 থেকে 18-র মধ্যে, কোটা বাতিলের আগে। তার আগে 56% কোটাটা ছিল, সেটা সে অ্যাপিল করছে। এবং শেখ হাসিনাকে তার বুদ্ধির তারিফ করি। সে যখন বুঝছে যে আমি যে জেনারেশনটা সাজাই গেছি, তাতে আমি তো আরও 10 বছর থাকতে চাই, পারবো, কিন্তু আমি তো ইনকেস চলে যাই, কেউ যাতে কোটা ব্যবহার করতে না পারে, কোটা ব্যবহার করতে এইরকম লোক আর না ঢুকাইতে পারে, এই জন্য সে কিন্তু কোটার আগের চোটে বাতিল করে দিয়েছিল। পরে সুপ্রিম কোর্ট থেকে আনছে 5% না 7% আনছে। 7%-এ কিছু আসা যায় না। সুতরাং যে আন্দোলনটা, এই যে আজকে ডাক্তারদের যে আন্দোলন, এই যে জরুরি বিভাগটা বন্ধ করে দেয়, আমার কাছে মনে হয় বিষয়টা ওই রকম যে এখনও সেই জিনিসগুলো কাজ করতেছে। অর্থাৎ গভর্নমেন্টটাকে আনস্টেবল করার জন্য স্টিল দে আর ওয়ার্কিং। এবং 9 থেকে 18 সাল পর্যন্ত যারা নিয়োগ হয়েছে তারাই এখন কি পয়েন্টে আছে অলমোস্ট। আপনি কত চেঞ্জ করবেন? সুতরাং এখানে বেগ পেতে হবে। তবে আমি ব্যক্তিগতভাবে ফার্স্ট যে জায়গাটা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, এই যে মব সৃষ্টি করে যে এখন খণ্ড খণ্ড একটা মব হইলো ছিনতাই করলো, একটা মব হইলো চাঁদা তুলছে, একটা মব হইলো আপনি বাড়িতে বাইরে করে দিবে, আর একটা মব আছে টাকা খেয়ে বাড়িতে ঢুকাই দিবে। এই যে বিষয়গুলা এখানে কঠোর হস্তে, কারণ আমরা বাহ্যিকভাবে সাধারণ লোক শান্তি চাই, নিরাপত্তা চাই, আমার জান এবং মালের, এইটা এনশিওর করা ফরজে আইন। এবং এটায় আমি ঠিক জানি না, তাদের মারাত্মক গুরুত্ব দেওয়া উচিত। আজকে যারা ক্ষমতা, একেবারে ফার্স্ট প্রেফারেন্স হবে এইটা। এটা আমরা খুব সিম্পল, এটা আমাকে করতেই হবে। কিভাবে করবেন সেটা তাদের ব্যাপার। জি, ডক্টর জাহিদ, বলা হচ্ছে যে এই যে চিকিৎসকদের কর্মসূচির ঘোষণার পিছনে হঠাৎ করে এরকম একটি চূড়ান্ত কর্মসূচি দিয়ে দেওয়ার পিছনে যদিও এই কর্মসূচিটা স্থগিত করেছে আজকে কিছুক্ষণ আগের খবর, সেটা হচ্ছে উপদেষ্টার রিকোয়েস্টে মামলা হয়েছে, 4 জনকে চিহ্নিত করে হয়েছে। কিন্তু আমার কথা হলো এর পিছনে বলা হচ্ছে যে স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিব নেতারা একটি বিশেষ ভূমিকা পালন করেছে। খুবই সম্ভব মানে সাচিবের বাইরে আসলে আর কিছু ছিল না। পাল্টা মানে বিএনপিপন্থী ডাক্তারদের একটা সংগঠন আছে ড্যাব, মানে গত 15 বছরে আপনি আসলে তো অল্টারনেটিভ কিছু আওয়ামী লীগ আসলে আর রাখে নাই। মানে ঢুকিয়েছে, সব জায়গায় ঢুকিয়েছে, পোস্টেড হয়েছে, সব কিছু আসলে আপনি নিয়ন্ত্রণ করে এই জিনিসটাকে ওইভাবেই পলিটিসাইজড করেছেন। এর মধ্যে এই স্ক্রিনিং, এই ফিল্টার ক্রস করে বা পাল্টাতে পেরেছে খুব কম। সুতরাং আপনি দেখবেন ঢাকা মেডিকেল কলেজের মতো জায়গায় বা আরও একটা এক ধরনের প্রিভিলেজ পাওয়া, অনেকে চেষ্টা করে ওখানে থাকতে, ইভেন ওখানে অনারারি করার জন্য মানুষের সিরিয়াল পড়ে, কারণ ওখানে যেহেতু একটা বড় হসপিটাল, রোগী অনেক বেশি থাকে, আপনার অনেক ডাইভার্সিটি থাকে, অনেক ফ্যাসিলিটিস থাকে, আপনি বেটার ট্রেন্ড হতে পারেন। সো চাকরি না, ইভেন অনারারি করার জন্য। সো এইগুলো যাবতীয় সব কিছু পলিটিসাইজ করা হয়েছে। এটাই এখনকার চ্যালেঞ্জ আসলে, আপনি এটা কিভাবে ডিল করবেন। সব তাই, এবার চেঞ্জ করে আনতে গেলেন, আরেক জায়গা থেকে আনতে গেলেন, দেখা গেল ওরাও একই মানুষ, একই জিনিস। 15 বছর তো দীর্ঘ সময়। আর আপনি যদি প্ল্যান করেন যে আমি এটাকে এভাবে সেট আপ করবো, তাহলে তো সেট আপটা করতে পারেন। আপনি 15 বছর থাকা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে আপনি ডিসাইড করেছেন আপনি এটাকে একচ্ছত্রভাবে এই জায়গায়। সুতরাং সাচিবের পেছনে আছে, এটা একেবারে খুবই লজিক্যাল, আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি না। এই কথা হলে আমাদের মানে করণীয়টা কি, এর উত্তরণের উপায়টা কি? উত্তরণের উপায় হচ্ছে আমাদেরকে এখন বেশ কিছু জায়গায় টাফ হতে হবে। ওই যে বললাম মবের ক্ষেত্রে টাফ, এবং এই রকম দেখিয়ে এই জায়গা করছে এখানে টাফ সিদ্ধান্ত নিতে হবে। সরকারের জন্য একটু মানে সিচুয়েশনটা খুব সহজ না, কারণ আমরা দেখি যে এখনো প্রশাসন বা পুলিশ, মানে পুলিশের কথা আমি বারবার বলছি যে এখনো পুলিশও ঠিক মতো তৈরি হয়ে ওঠে। এখন যে পুলিশ ঠিক কোঅপারেশন করছে না তা না, আমি বুঝি যে পুলিশকে কিছুদিন আগেও মানুষ ঘিরে ধরে, থানা ঘিরে ধরে হত্যা করতে চেয়েছে। সেই পুলিশ যখন এখন পাবলিক স্ফিয়ারে আসছে, কিন্তু এখনো অনেক, অন্তত একটি বড় অংশ পুলিশ বলা হচ্ছে গত সরকারের সময় ডাইরেক্ট ক্যাডার হিসেবে কাজ করেছে, হত্যায় অংশ নিয়েছে, গুম খুনে অংশ নিয়েছে, এরকম অনেক পুলিশ স্বেচ্ছায় কাজে যোগদান করে। এদেরকে খুব দ্রুত, আমার মনে হয় এটা বেশি আর সময়ও দেওয়া দরকার না, একটা কাট অফ ডেট দেয়া, না হলে তাদেরকে এটা বহিষ্কার করে দেয় এবং তাকে খুঁজে বের করতে হবে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ও চাকরি থেকে চলে গেলে চলবে না, কিন্তু তাকে ধরতে হবে। সে শুধু ঘুষ না, এই যে ভয়ঙ্কর ক্রাইমগুলো করেছে এগুলোর জন্য আমাদের বিচারে আনতে হবে। মানে এই সরকার যদি বিচারটা ঠিকঠাক মতো শুরু করা এবং অনেকগুলো করে ফেলতে না পারে, এটা খুব মর্মান্তিক ব্যাপার হবে। কিন্তু যেটা বলছিলাম যে পুলিশ একটু ঠিক হয়ে ওঠার নানান রকম ঝুঁকি, নানান রকম অস্থিরতা সরকারের মধ্যে এখনও আছে, কিন্তু সরকারকে এটাও বুঝতে হবে এগুলোর ক্ষেত্রে খুব টাফ স্টেপ যদি না নেয়
তাহলে কিন্তু এগুলো চলতেই থাকবে। এবং এই যে বলছি শান্তিতে থাকতে দেব না, উনি আছেন এখনও, উনি আছেন ওনার পছন্দের দেশে, ওখানে বসে সলা পরামর্শ করে তারা যে কোনো রকম অস্থিরতা তৈরির সম্ভাবনা আমরা মানে আমি বলছি এদের ম্যাসিভ কিছু হয়ে যাবে, কিন্তু প্রতিদিন এরকম ক্রাইসিস থাকতে গেলে সরকারের তো আরও অনেক কাজ আছে। তারা মানুষের জন্য ভালো কিছু করতে চান, তারা কদ্দূর পারবেন বা কদ্দূর যাবে সেটা ভিন্ন, তারা সংস্কার করতে চান। আপনি প্রতিদিন ফায়ার ফাইটিং করছেন, আগুন লাগছে ওখানে পানি, আগুন লাগছে পানি, এই করতে থাকলে আপনি আসলে মূল কাজে আগাতে পারবেন। জি, আবহাওয়া রাজ্যকে একদম 30 সেকেন্ডে আমরা সময় শেষের দিকে আছি, এই বিষয়ে শুনতে চাই। সিম্পল কথা, আমি এই মুহূর্তে 30 সেকেন্ডের ভিতরে এইটাই বলবো যে দলমত নির্বিশেষে যে কীভাবে প্রশাসনকে কন্ট্রোল করে রাস্তায় নামানো যায়, আইন শৃঙ্খলা উন্নতি করা যায়। এবং ভাই আমি ব্যক্তিগতভাবে আমার নিরাপত্তা, আমার সম্পদের নিরাপত্তা, জানের নিরাপত্তা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, এবং এটাই হবে এই সরকারের জন্য প্রথম জাজমেন্টের মানে প্রথম ধাপ। যে গ্রহণযোগ্যতা তো তাদের আছেই, এটাকে মানে যদি একটা পজিটিভ জায়গায় নিতে হয় যে হ্যাঁ উনি পারবেন, এই আস্থাটা আনতে হইলে এই জায়গাটা হাত দিতে হবে। কিভাবে হাত দিবেন, কিভাবে করবেন, কার সাথে বসবেন, এটা তারা চিন্তা করবেন। জি, মানে ডক্টর জাহিদ কিছু বলবেন না? তো ডক্টর জাহিদ এবং অ্যাডভোকেট আবুহেনা রাজ্জাকি, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদের সাথে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।